রাজধানীতে মাদকের নিয়ন্ত্রণে ৪৫ প্রভাবশালী ব্যক্তি ও পুলিশ, কাউকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সারা দেশে গুলিতে নিহত ১১, আটক ৭ শতাধিক। ঈদ সামনে রেখে রাজধানীতে তৎপর অজ্ঞান পার্টি, আটক ৬১। ইফতারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে হাতে নিত সর্বস্ব, ব্রিফিংয়ে ডিবি। গোয়ালঘরে তৈরি হচ্ছে সেমাই, কামরাঙ্গীর চরে ৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা। রায়ের বাজারে খাবারে রং মেশানোয় ৫ জনকে কারাদণ্ড। ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক, নমুনা দিতে হবে অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যে। যে কোনো থানায় মামলা নেয়ার নির্দেশ। এবং সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন আরো ৪০ নারী গৃহকর্মী, বর্ণনা দিলেন অমানসিক নির্যাতনের। প্রবাসী সময়ে সঙ্গে আছি সাজিদ রাজু। ১১ জনের মদদে রাজধানীতে চলছে ৪৫ মাদক ব্যবসায়ীর মাদক সাম্রাজ্য। পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে পুলিশ, ওয়ার্ড কাউন্সিলর, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতার নাম। সময় টিভির হাতে আসা ঢাকা মহানগর পুলিশের সবশেষ মাদক ব্যবসায়ীদের তালিকা বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে। পুলিশ বলছে, প্রমাণ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না। অপরাধ বিশ্লেষকদের মতে শুধু চুনোপুটিদের ধরে মাদকের থাবা থেকে মুক্তি মিলবে না। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। সারা দেশে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী চিরুনি অভিযান। পুলিশ সদর দফতরের তথ্য মতে অভিযানে পহেলা রমজান থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ৭,০০০ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কথিত বন্দুক যুদ্ধে নিহতের তালিকায় প্রতি রাতেই যোগ হচ্ছে ৮ থেকে ১০ জন করে মাদক ব্যবসায়ীর নাম। ঢাকা মহানগর পুলিশের তালিকাভুক্ত ৪৫ মাদক ব্যবসায়ী ও তাদের ১১ গডফাদারের মধ্যে কেউ এসব অভিযানের আওতায় আসেনি। তবে ডিএমপির সবশেষ মাদক বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী পুলিশের ৩ কর্মকর্তা বনানী থানার এসআই আবু তাহের ভুইয়া, পল্লবী থানার এসআই বিল্লাল এবং মাজেদ মাদক ব্যবসায়ীদের মদত দিচ্ছেন। গত ১৫ এপ্রিল বনানীর করাইল বস্তি থেকে ১৬ মাদক মামলার আসামি বাবা কাশেমকে আটক করে ১০,০০০ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে বনানী থানার এসআই আবু তাহেরের বিরুদ্ধে। তবে এসআই তাহের এ অভিযোগ অস্বীকার করেছেন। আমার থানারই একজন আমার বিরুদ্ধে, মানে আমি একটা ভালো কাজ করতে পুরস্কার পাইছি, গেট করার থেকে আমার সমঝোতা পুরস্কার দিতে ভালো কাজের জন্য, এবং আমার ডিসি প্রশান্ত স্যার আমাকে ক্যাশ দিতে, এগুলো তো আমার কাছে আছে, ছবি সারের ছবি তো আছে, এটা তো আমার জন্য মুখে ছাপা না। এখন এটা করলে বোঝানো নিজের থানার যত ভালো কাজ করতে গেলে একজন তো দু একজনের একটু মনে থাকতে পারে, একটু মনে করতে থাকতে পারে। ডিএমপির প্রতিবেদনে পুলিশ ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ তোলা হয়েছে। কাউন্সিলরদের মধ্যে রয়েছে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান পপি, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল ওয়াদুদ নান্নু, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন এবং ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি জামালের নাম। আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছে সবুজবাগের ওহাব কলোনির স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ওরফে বাবুরি মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ আসাদ, কাঁঠালবাগান ইউনিট আওয়ামী লীগের সভাপতি মিন্টুর নাম। এছাড়া ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জালালের বিরুদ্ধেও মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতার অভিযোগ করা হয়েছে। এদের মোবাইল নম্বরে কল করে কাউকেই পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে প্রমাণ সাপেক্ষে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত সদস্য কেউ যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন তাদের বিরুদ্ধে কিন্তু নিয়মিত মামলা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না। আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, আলাদা করে কোনো তালিকা প্রস্তুত করার বিষয় না। সেটি যখন যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীর্ষ মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চলমান মাদক বিরোধী অভিযান কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে এই অপরাধ বিশ্লেষকের। বিষয়টা এরকম হতো, মাস্টার মাইন্ডদেরকেও ধরতে পারতেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যাদের তালিকাতে যাদের নাম আছে, যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন কিংবা এখনো আছেন, কিংবা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যেত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা যদি এটার সাথে জড়িত, তাহলে পরে আপনি যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আপনি পেতেন। তার মতে শুধু অভিযান নয়, মাদক নিয়ন্ত্রণে বাড়াতে হবে সামাজিক সচেতনতাও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। যত বড় মাদক সম্রাটই হোক না কেন, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাদকের বিরুদ্ধে সরকার অল আউট সংগ্রামে নেমেছে বলেও জানান তিনি। রোববার বিকেলে সচিবালয়ে ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে একথা বলেন তিনি।
র্যাব, পুলিশ, শিল্প উদ্যোক্তাদের নিয়ে এ সভায় 7 জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া 14 জুনের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চলমান মাদক বিরোধী অভিযানের বিষয়ে মন্ত্রী বলেন, মাদক চক্রের মূলোৎপাটন করতে এরই মধ্যে মূল হোতাদের একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা বাহিনী। আমার মনে করি যে আমরা অল আউট আজকে যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আমরা কাউকে বাদ দিব না, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সংসদ সদস্যরা বাদ যান নেই, এখনো এক সংসদ সদস্য আমাদের কাস্টডিতে রয়েছে, সেটাও জানেন। কাজেই কেউ সরকার দলীয় কিংবা বিরাট সমাজের অধিপতি সেইগুলো এখানে বিবেচ্য নয়। বিবেচ্য সে অপরাধী, সে অপরাধ করলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এদিকে মাদক বিরোধী অভিযানে কক্সবাজারে একজন ওয়ার্ড কাউন্সিলর সহ দেশের বিভিন্ন জেলায় গুলিতে রোববার 11 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। এদের মধ্যে ঝিনাইদহ ও মেহেরপুরে অন্তর্কোন্দলের জেরে 2 জন নিহত হয় বলে জানায় পুলিশ। এ নিয়ে গত 13 দিনে মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা দাঁড়ালো 85 জনে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। র্যাব 7 জানায়, শনিবার রাতে কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় একদল ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক নিহত হন। ঘটনাস্থল থেকে 2টি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব। খুলনার দিঘলিয়ার বারাকপুর এলাকায় একটি মোটরসাইকেলকে গতিরোধের নির্দেশ দেয় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আবুল কালাম মোল্লা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি রাইফেল, গুলি, 4টি ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের বুলিয়াখালী ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রেহান উদ্দিন নামে একজন নিহত হয়। চাঁদপুরের শিলমন্দি বালুরমাঠ এলাকায় মাদক ব্যবসায়ী সেলিম প্রধানিয়াকে গ্রেপ্তারের পর থানায় যাওয়ার পথে তার সহযোগীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। 7টি মামলার আসামি মাদক ব্যবসায়ী সেলিম ধৃত হয়। তাকে ধৃত করার পর আসার পথে তার সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে তাদের গুলিতে মোহাম্মদ সেলিম নিহত হয়। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে হালিম মণ্ডল নামে একজন নিহত হয়। এ ঘটনায় আহত 4 পুলিশ সদস্যকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই মাদক ব্যবসায়ীর 7টি মামলা আছে এবং সেখান থেকে 800 পিস ইয়াবা উদ্ধার হয়েছে এবং 2টি অস্ত্র উদ্ধার হয়েছে, 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এছাড়া ময়মনসিংহ, নোয়াখালী, ঠাকুরগাঁও ও বাগেরহাটে গুলিতে 1 জন করে এবং ঝিনাইদহ ও মেহেরপুরে অন্তর্কোন্দলের জেরে আরও 2 জন নিহত হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাজধানীর কারওয়ান বাজার, হাজারীবাগ ও গুলশানে মাদক বিরোধী অভিযানে 127 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রোববার বিকেল 4টায় রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল সহ 2 জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুর 3টার দিকে 7 রাস্তা থেকে কারওয়ান বাজার রেল লাইনের 2 পাশের বস্তিতে অভিযান চালায় পুলিশ। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 নারী সহ 47 জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে সকালে হাজারীবাগে অভিযান চালিয়ে 78 জনকে আটক করা হয়। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী। এছাড়া সারা দেশে মাদক বিরোধী অভিযানে 6 শতাধিক জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানে আমরা 47 জনকে গ্রেফতার করেছি, তার মধ্যে 4 জন মহিলা। অভিযান অব্যাহত আছে। যাদেরকে ধরা হয়েছে তাদেরকেও আমরা যাচাই বাছাই করব, তাদের কি অভিযোগ, তাদের কাছে কি পাওয়া গিয়েছে, এগুলো সিজার লিস্ট তৈরি করা হবে। বিভিন্ন জায়গা থেকে বাঙালি লোক এখানে এসে এই চোলাই মদ এবং এই পশু এগুলো পান করে। এই এলাকার বাসী যারা আছেন তাদের অনেক অভিযোগ যে তাদের পরিবেশটা এটা নষ্ট হচ্ছে। আপাতত 2 জনকে অ্যারেস্ট করেছি, এর মধ্যে আরো অ্যারেস্ট করা হবে। আমরা আরো দেখতেছি এটার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। প্রবাসের সময় আরো থাকছে।
মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু, আহত আরো 2 জন। নিহতদের বাড়ি ফরিদপুর ও রংপুরে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন নীতি নির্ধারকদের সঙ্গে ইফতার করেছেন। ইফতারে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে দরবার হলে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন আব্দুল হামিদ। বঙ্গভবনের ইফতারে উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। ইফতারে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। চট্টগ্রামের মীরের সরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন শিল্প কারখানায় বর্জ্য শোধন ব্যবস্থা থাকা সহ জলাধার ও গাছ লাগানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া আগের প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যত্রতত্র শিল্প কারখানা স্থাপন না করার ব্যাপারে আবারও কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। কুমিল্লায় নাশকতার 2 ও নড়াইলে মানহানির 1 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশ সোমবার। রোববার দুপুরে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি JBM হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে চতুর্থ দিনের মতো শুনানি হয়। শুনানি শেষে সোমবার আদেশের জন্য পুনরায় দিন ধার্য করেন আদালত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে 8 জনকে হত্যার অভিযোগে 2টি এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় নড়াইলে একটি মানহানির মামলা রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও নাশকতা সহ 6 মামলায় গ্রেপ্তার দেখানোয় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। এসব মামলায় জামিন পেলেই তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবীরা। জামিন পাওয়ার কতগুলি পদ্ধতি, কতগুলি পন্থা আছে এবং একটি আদালতের যদি পেন্ডিং থাকে একটি মামলা বা দরখাস্ত, সেটা সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্চ আদালতে এসে কোনো প্রতিকার কেউ পেতে পারে না। এবং এটা সচরাচর নিয়ম আমাদের দেশে যে সব কোর্টে, যেই কোর্টে মামলা আছে সেই কোর্ট বা তার উপরস্থ কোর্ট এগুলো অ্যাডজাস্ট করে তারপর হাইকোর্টে আসতে হবে। তো এগুলো আগামীকাল আদেশের জন্য ধার্য আছে। আমরা জাজ কোর্টে দরখাস্ত করেছিলাম, জাজ কোর্ট দীর্ঘ সময় দিয়েছিল, সেই জন্য আমরা আরেকটি দরখাস্ত করে সেই আদেশটাকে অগ্রবর্তী করার জন্য দিয়েছিলাম, কিন্তু সেশন জাজ সেটা আদেশ দেননি। তারপরে আমরা এখানে এসেছি, আমরা আশাবাদী এখানে বেল না দেওয়ার কোনো কারণ নাই। রাজধানীতে বিশেষ অভিযানে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির 61 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঈদ সামনে রেখে এই চক্রের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু চেতনানাশক ওষুধ ও মলম উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন, জুরাইন, শ্যামলী ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 32 জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করা হয়। অজ্ঞান পার্টির সদস্যরা ইফতার সামগ্রীর সঙ্গে ট্যাবলেট বা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন বাস টার্মিনাল, গুলিস্তান এলাকা, ট্রেন, কমলাপুর, এই সমস্ত এলাকায় তারা এই কাজগুলো করে থাকে। একজন যখন ইফতার অফার করে সে ইফতারটি স্বাভাবিকভাবে গ্রহণ করে এবং সেটি গ্রহণ করে যখন সে একেবারেই সেই নেশাসক্ত হয়ে পড়ে, সে অর্থাৎ ঘুমিয়ে পড়ে, তখন তার এই টাকা পয়সা বা অন্য কিছু নিয়ে চলে যায়। ঈদকে সামনে রেখে রমজান মাস জুড়ে এই অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। ভবিষ্যতেও সেই প্রক্রিয়াটি আমাদের অব্যাহত থাকবে, যাতে করে এই পবিত্র রমজান মাসে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, কোনো ধরনের অজ্ঞান পার্টি বা ছিনতাইকারীর শিকার না হয়। পাশাপাশি আমাদের ভালো মানের ইফতার খাওয়ার যেটি প্রত্যাশা, সেটির জন্য আমরা নিয়মিত
যে মেট্রোপলিটন পুলিশের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু অভিযান, ভেজাল বিরোধী অভিযান, সেটিও পরিচালিত হচ্ছে, সেটিও অব্যাহত থাকবে। রাজধানীর গুলিস্তান, নিউ মার্কেট ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে 29 জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। গোয়াল ঘরে তৈরি হচ্ছে সেমাই, চলছে গরুর খামারের কাজ। একই সঙ্গে এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর কামরাঙ্গীর চরে। এছাড়া রায়ের বাজারেও মিলেছে নোংরা পরিবেশে সেমাই তৈরির প্রমাণ। এমন অপরাধে দুই প্রতিষ্ঠানকে 2,20,000 টাকা জরিমানা করা হয়। এদিকে নির্ধারিত মূল্যে মাংস বিক্রি না করায় 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শফিক মোহাম্মদকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। কি ভাবছেন? গরুর খামার? ভাবারই কথা, কিন্তু এটা কামরাঙ্গীরচর এলাকার একটি সেমাই তৈরির কারখানা। বিশাল ঘরের মধ্যে পাশাপাশি চলছে 2 কাজই। এমন দৃশ্য দেখে সহজেই অনুমান করা যায় সেমাইয়ের কি অবস্থা। এখানেই শেষ নয়, ঘেমে নিয়ে কর্মচারীরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে সেমাই। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 5টি সেমাই কারখানাকে 2,20,000 টাকা জরিমানা করে। ঈদের আগে কারখানাগুলো সঠিক নিয়মে না ফিরলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। এখানে গরুর ফার্মের সাথে তারা এই সেমাই তৈরি করছে, এখানে একটি প্লাস্টিকের যেই কারখানা আছে এর সাথে সেমাই তৈরি করছে, এবং আমরা যখন দেখলাম যে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেমাই, সেখানে তার গা থেকে ঘাম টেপ করে পড়ছে। পরিবেশের ছাড়পত্র ছাড়া এখানে কোনো সেমাই কারখানা চলতে দেওয়া হবে না। এদিকে রাজধানীর রায়ের বাজার এলাকায় কয়েকটি মাংসের দোকানে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায় করার অভিযোগে 2 জনকে 50,000 টাকার জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই এলাকায় একটি সেমাই ও চানাচুর কারখানায় অভিযান চালায় তারা। এ সময় চানাচুর ও সেমাইয়ে কাপড়ের রং মেশানোর দায়ে 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। একটি ফ্যাক্টরিতে যেখানে সেমাই এবং চানাচুর তৈরি করা হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল রং তথা কাপড়ের রং ব্যবহার করার কারণে এখানে মালিককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, ম্যানেজারকে 6 মাস এবং অন্য যারা রয়েছে তার সাথে জড়িত প্রত্যেককে 1 মাস, মোট 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ করা হয়েছে। শুধু ঈদকে কেন্দ্র করে নয়, ভেজালের বিরুদ্ধে সারা বছরই অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশি রেস্টুরেন্টে দেশীয় ইফতার সামগ্রীর পসরা। ধর্ষণের শিকার নারীর ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযোগ দায়েরের 48 ঘন্টার মধ্যে এই ডিএনএ টেস্ট সম্পূর্ণ করতে হবে। নির্যাতনের শিকার কোনো নারী বা শিশু থানায় অভিযোগ করতে গেলে অপরাধের স্থান ওই থানাধীন না হলেও অভিযোগ নেয়ার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এতে মিথ্যা মামলা যেমন কমবে, তেমনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা যাবে। আমাদের এখানে ডিএনএ টেস্ট সব জায়গাতে ঠিকমতো করাও হয় না, ডাক্তারকে সাথে সাথে ডাক্তারি পরীক্ষাও করা হয় না হসপিটালে, বা গেলেও অনেক সময় দেখা যায় যে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের চাপে সঠিক রিপোর্ট অনেক ক্ষেত্রে আসে না। ধর্ষণ মামলায় বিচার করতে গিয়ে কি কি সমস্যায় পড়তে হয় সে কথাই বলছিলেন উচ্চ আদালতের একজন বিচারপতি। ধর্ষণ পরীক্ষায় দীর্ঘদিন ধরে 2 ফিঙ্গার টেস্ট নামে মধ্যযুগীয় একটি ডাক্তারি পরীক্ষা চলে আসছিল। সম্প্রতি হাইকোর্ট এই পদ্ধতি বাতিল ঘোষণা করেছেন। এবার ধর্ষণ পরীক্ষায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করে রায় দিলেন উচ্চ আদালত। যে রায়ে ধর্ষণের শিকার নারী ও শিশুর অভিযোগ নিয়ে গড়িমসির বিষয়ে সতর্ক করলেন আদালত। নারী ও শিশু নির্যাতন মামলার তদন্তে 18 দফা নীতিমালা দিয়েছেন আদালত, যে নীতিমালা মানা সরকারের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চ আদালতের রায়কে যুগান্তকারী হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল। সাথে সাথে সাক্ষীদের স্টেটমেন্টগুলো যাতে রেকর্ড করে ফেলা হয়, এই ব্যাপারে যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বা ইনভেস্টিগেশনের দায়িত্বে যারা আছেন তাদের এটা করতে হবে। এবং এটাকে যতই বিলম্বিত করা হয় ধর্ষণ মামলায়, ততই এটা নানা রকম আপোষের নামে এটাকে ফ্রাস্ট্রেট করে দেওয়া হয়। আর মানবাধিকার কর্মীরা বলছেন, এই রায়ের ফলে সুফল পাবেন প্রকৃত ভুক্তভোগীরা। যারা মিথ্যা মামলা করবে তাদের জন্য একটা ওয়ার্নিং, আর যারা সত্যিকার অর্থে ভিকটিম হয়েছেন, যারা এই সেক্স জেন্ডার ভায়োলেন্সের শিকার হয়েছেন,
তাদের উপকারে আসবে। উচ্চ আদালতের রায়ের আলোকে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। 2015 সালে রাজধানীর খিলক্ষেত থেকে এক গারো তরুণীকে উঠে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর নির্যাতিত নারী থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে 27 ঘন্টা বিলম্ব করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দিলেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে নির্যাতনের শিকার আরো 40 নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। রোববার রাত 8:10 এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সহায় সম্বলহীন এসব নারী শ্রমিকেরা সৌদি আরবে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন। নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে বাংলাদেশ দূতাবাসে আশ্রয়ের পর তাদের দেশে ফেরত পাঠানো হয়। পানি দেয়, কারেন্টে হিট দেয়, শুকিয়ে গেছে চোখের জল, শুধু কণ্ঠে জড়িয়ে আছে কান্নার শব্দ আর নির্যাতনের ভয়াবহ বর্ণনা। সংসারের সচ্ছলতার আশায় জন্মভূমি আর প্রিয়জনদের ছেড়ে পাড়ি জমিয়েছিলেন আরব দেশে, কিন্তু সেখানে দিনের পর দিন নিগ্রহ আর নির্মম অত্যাচারের শিকার। ইস্তারি মেশিন গরম করে পায়ের নিচে লাগাই দে, পিঠে লাগাই দে, গরম পানি করে মাথা ডাইলা দে, বেতন ঠিক মতো দেয় না, খাইতে দেয় না, মারধর করে রাত্রে ঘুমাইলে তারপর ডাকে ওটা কাজ করায়। জানলা দেওয়া পলাইছে, হ্যাঁ আমার মারবার ধরে। এক সপ্তাহ বাথরুম আটকে রাখছে, রাখার পর আমি ফানি করে আমার জীবনটা যাইতে আছে, পরে কাইনা কাটা কইছি, পরে বাথরুম খুললে বাথরুমের পানি আমার খাওয়াইছে। শনিবার রাতেও দেশে ফেরেন এমন 40 জন নারী গৃহকর্মী। ফেরার সময় হতভাগ্য এই নারীদের অনেকেই নিয়ে আসতে পারেননি নিজের জামা কাপড়ের ব্যাগটি, এমনকি ফেলে আসতে হয়েছে পায়ের জুতো জোড়াও। যেমনি কালি হাতে গেছে আমি এমনি কালি হাতে আইছি। বাসায় যাবো, আমার কাছে 1 টাকা ভাড়া না, আমার বাড়ি অনেক দূর। সাম্প্রতিক বছরগুলো সহ সৌদি আরবে সব মিলিয়ে নারী শ্রমিক পাঠানো হয়েছে 1,80,000-এর মতো। এদের মধ্যে শুধু গত কয়েকদিনেই নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন প্রায় 200 নারী শ্রমিক। আমাদের সরকারের প্রতি একটা আবেদন থাকবে যে এই যে রিক্রুটিং এজেন্সিগুলো এই মেয়েগুলাকে পাঠিয়ে এই ধরনের নির্যাতনের দিকে ঠেলে দিয়েছিল, তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেয় সেই ব্যবস্থাও আমরা নেব। আমরা তাদের কেস স্টাডি করব, তাদের সমস্ত ডকুমেন্ট কালেক্ট করব। এখনো অনেকেই সৌদি আরবে নির্মম পরিবেশে দুর্বিষহ দিন পার করছেন বলে জানান ফেরত আসা এই নারী শ্রমিকরা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দুর্ঘটনা হয়। নিহতরা হলেন ফরিদপুরের আরজান হাওলাদার ও রংপুরের রিপুল মিয়া। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন ফরিদপুরের জামাল উদ্দিন মোল্লা, নওগাঁর মুজাহিদুল ইসলাম। তাদের মধ্য আফ্রিকার রাজধানী ব্যানগুই শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে নিহতরা বাংলাদেশি সামরিক ও বেসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় কর্মরত ছিলেন। পথে ইয়ালোক নামে একটি স্থানে কাঠবাহী একটি যান নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। তারা 2014 সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা নিয়ে কোনো এজেন্ডা না থাকলেও নরেন্দ্র মোদী সরকারের আমলেই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে ফেনী সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। আমাদের বন্ধুত্বটা, উই আর হ্যাভিং বেস্ট অফ রিলেশনস উইথ ইন্ডিয়া। আমাদের এত সুসম্পর্ক সমসাময়িককালে ছিল না। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আশ্বাস দিয়েছেন তিস্তা সহ কিছু বিষয়ে, তার সেই আশ্বাসের প্রতি আমাদের আস্থা এখনো আছে। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া না হলে তা কিছুতেই অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডে একটি হোটেলে রাজনৈতিক প্ল্যাটফর্ম নাগরিক ঐক্যের ইফতার মাহফিলে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতীয় ঐক্যের আহ্বানও জানান মির্জা ফখরুল। মুক্তি ছাড়া, তাকে মুক্তি না দিয়ে এখানে নির্বাচনের চিন্তা করা আমি মনে করি সঠিক হবে না। একই সঙ্গে নির্বাচনের জন্য যতক্ষণ পর্যন্ত না লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের যে দাবিগুলো রয়েছে, যে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের
পরিচালনা নির্বাচন এবং সংসদকে ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করে নির্বাচন হতে হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো অর্থবহ নির্বাচন হবে বলে আমি অন্তত মনে করি না। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে 2017 সালে বিইআরসির আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বিইআরসির চেয়ারম্যান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। রিটটি হাইকোর্টে দায়ের করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রিটকারীর আইনজীবী জানান, বিইআরসির দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলেও প্রক্রিয়া ছিল অবৈধ। বিইআরসি অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিগত 23/11/2017 ইংরেজি তারিখে বিদ্যুতের খুচরা এবং পাইকারি দুটোই মূল্য তারা বৃদ্ধি করে একটি আদেশ দেন। এই আদেশটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এটা জানতে চেয়ে 4 সপ্তাহের রুল ইস্যু করেছেন মহামান্য হাইকোর্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সুদান ও মিশর হয়ে ইতালি যাওয়ার পথে প্রায় 18% বাংলাদেশি অভিবাসী অপহরণকারী বা পাচারকারীদের খপ্পরে পড়ছে। একই সঙ্গে বিপদের মুখে ঠেলে দিচ্ছে পরিবারকেও। রোববার বিকেলে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে বেসরকারি সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। 2013 থেকে 2017 সাল পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া ও ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয়া বাংলাদেশি অভিবাসীদের উপর গত মার্চে গবেষণা করে সংস্থাটি। এতে বলা হয়, পাচার ও অপহরণের শিকার অভিবাসীদের ছাড়িয়ে আনতে 76% পরিবারকে ঋণ করে জমি বন্ধক রেখে 7 থেকে 17 লাখ টাকা পর্যন্ত দিতে হয়েছে। ইতালি যাওয়া প্রায় 80% বাংলাদেশি অভিবাসীরা জানিয়েছেন, সমুদ্রপথে পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার সময় মৃত্যু ঝুঁকি ছিল। ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় তৈরি এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম। পুকুর দখলকে কেন্দ্র করে নওগাঁয় দুপক্ষের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 5 জন। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে রানীনগর উপজেলার করজ এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, স্থানীয় সরকারি পুকুরের ইজারা নিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিমউদ্দিনের সঙ্গে আওয়ামী লীগ কর্মী সায়েমের বিরোধ চলে আসছিল। রোববার ওই পুকুরে মাছ ধরতে যায় সায়েমের লোকজন। খবর পেয়ে সেখানে গিয়ে বাধা দেয় আজিমউদ্দিনের সমর্থকরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহত 6 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে পুলিশ। পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে যুবলীগ নেতা আজিমউদ্দিনের মৃত্যু হয়। স্ত্রী নির্যাতনের মামলায় অতিরিক্ত ডিআইজি শহীদুল ইসলাম ফারুকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 6-এর বিচারক অভিযোগ গঠন করে আগামী 9 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এদিন মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা শহীদুল ইসলামকে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। মামলার অভিযোগে বলা হয়, 60 লাখ টাকার ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য শহীদুল ইসলাম তার স্ত্রীকে বিভিন্ন সময় মারধর করতেন। এছাড়া পারিবারিক নানা কলহের জেরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে 2016 সালে আদালতে মামলা করেন তার স্ত্রী। বিভিন্ন উৎসবে সড়ক, রেল ও আকাশপথে নিয়মতান্ত্রিকভাবে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও নদীপথে এখনো তা গড়ে ওঠেনি। সরকারিভাবে সদরঘাটে আধুনিক টিকিট কাউন্টার করে দেয়া হলেও তা ব্যবহার করছেন না লঞ্চ মালিকরা। তবে 30 মের মধ্যে লঞ্চ মালিক পক্ষকে স্থায়ী কাউন্টার ব্যবহার শুরুর আলটিমেটাম দিয়েছে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঈদে যাত্রীরা যাতে সহজে টিকিট পান তাই গত বছর সদরঘাট টার্মিনালের নতুন ভবনের নিচতলায় লঞ্চ মালিকদের জন্য 45টি কাউন্টার করে দিয়েছিল বিআইডব্লিউটিএ। তবে লঞ্চ মালিকদের খামখেয়ালিতে সেগুলোর ব্যবহার শুরু না হয় কাউন্টারগুলো এখন পথ শিশুদের দখলে। লঞ্চ মালিকদের দাবি, ব্যবহার উপযোগী না হওয়া ও মোবাইল ফোনে যাত্রীরা কেবিন বুকিং এ অভ্যস্ত হওয়ায় কাউন্টারগুলো ব্যবহার করা হয় না। লঞ্চে যারা যাতায়াত করে ম্যাক্সিমাম লোকই পরিচিত লোক, তাদের কেবিনগুলো মোবাইল ফোনেই বুক হয়ে যায়। সদরঘাটের কাউন্টারগুলি এমন ভাবে দিচ্ছে যে একটা লোক একটা টুল নিয়ে বসতে পারে, 2 জন লোক ওখানে ঢুকতে পারে না। যাত্রীরা আসলে কাউন্টার থেকে টিকিট নেওয়াটা তারা মনে করেন সরাসরি লঞ্চ থেকে নিয়ে মানে আবার অনেকে আবার
লঞ্চের কেবিন দেখে। এদিকে পাল্টে গেছে সদরঘাটের চিরচেনা রূপ। যাত্রীদের লঞ্চে ওঠানামার সুবিধার্থে ঈদ সামনে রেখে ইতোমধ্যে হকার মুক্ত করা হয়েছে পুরো সদরঘাট এলাকা। বৃষ্টির মৌসুম ও অতিরিক্ত যাত্রী চাপের কথা মাথায় রেখে যাত্রীদের জন্য করা হয়েছে কয়েক হাজার আসনের ওয়েটিং রুমও। পন্টুন গ্যাংওয়ে এবং টার্মিনালের অভ্যন্তরে এমনকি আমাদের যে পার্কিং এরিয়া হকার মুক্ত করা হয়েছে। সবকিছু মিলিয়ে যাত্রী ওঠানামায় সদরঘাট টার্মিনালের সামগ্রিক পরিস্থিতি যে উন্নতি হয়েছে তা মানছেন বিশ্লেষকরাও। তবে তারা বলছেন প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে শেষ পর্যন্ত ঈদের মৌসুমে সদরঘাট টার্মিনালকে হকার মুক্ত রাখার পাশাপাশি যদি নির্দিষ্ট কাউন্টারের মাধ্যমে সব লঞ্চের টিকিট বিক্রি নিশ্চিত করা যায় তাহলে আসন্ন ঈদে নদীপথের যাত্রা অনেকটাই ভোগান্তি মুক্ত ও ঝুঁকি মুক্ত হবে। যদি জনস্বার্থের পরিবর্তে শ্রমিকদের স্বার্থকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে কিন্তু এখানে হকার মুক্ত করাটা এটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। ভিজিলেন্স টিমস এখানে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করে এবং নজরদারি করে কাউন্টার এবং অনলাইন। আমরা রিকোয়েস্ট করেছি আপনাদেরকে ব্যবহার শুরু করেন এবং আমরা আলটিমেটামও দিয়েছি যে 30শে মের ভিতরে অবশ্যই এটাকে বাস্তবায়ন করতে হবে। এবছর ঈদে সদরঘাট থেকে গড়ে প্রতিদিন প্রায় 150 লঞ্চে চড়ে নদীপথে কমপক্ষে 50 লাখ মানুষ আপনজনের কাছে ফিরবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নানা রঙের নিত্য নতুন ডিজাইনের ঐতিহ্যবাহী জামদানি বুনছেন নারায়ণগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। এবার ঈদে 5 কোটি টাকার বেচা কেনার প্রত্যাশা তাদের। তবে ভারতের নিম্নমানের শাড়ির প্রভাবে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কারখানা মালিকদের। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীতে পুরো দমে চলছে শাড়ি বুননের কাজ। প্রতিটি কারখানায় রাত দিন কাজ করছেন জামদানি কারিগররা। চাহিদা অনুযায়ী নানা রঙের নিত্য নতুন ডিজাইনের জামদানি বুনছেন তারা। ঈদ উপলক্ষে খুব কাজের চাপ বেশি চলতেছে। যে ন্যায্য মজুরিটা পাওয়ার দরকার ছিল ন্যায্য মজুরিটা আমরা পাচ্ছি না। ব্যবসায়ীদের দাবি ভারতীয় শাড়ির প্রভাবে জামদানিতে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। নকল এটা মনে করেন শাড়ি অনেক মূল্য পাইতেছে টাকার কারণে আমরা মূল্য ওই অরিজিনাল শাড়িটা মনে করেন আমরা কম পাইতেছি দাম। সরকার আমাদের দেখে এবং আমাদেরকে যেন লোন দিয়ে আমাদের সেই স্বাবলম্বিতা করে এটা আমরা সরকারের কাছে আবেদন করছি। এদিকে ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের জামদানি শাড়ির পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এবার ঈদের মধ্যে আমরা খুব ভালো বাজার পাবো ইনশাল্লাহ, এই আশাবাদে আমরা রাখতেছি আর কি। এই ঈদে আমাদের প্রায় পুরা পল্লীতে জামদানিতে 5 কোটি টাকার উপরে জামদানি সেল হবে। এ শিল্পের প্রসারে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদেরকে যে কম ইন্টারেস্ট রেটে যে ঋণটা পাওয়ার কথা সেটা নিশ্চিত করার জন্য আমি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে পারবো। রূপগঞ্জের জামদানি পল্লীতে 3 শতাধিক কারখানায় কাজ করেন প্রায় 2000 কারিগর। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে জেলা প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময়ে গাছ থেকে আম নামানো শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পর দেশের বৃহত্তম আমের অঞ্চল এই জেলা। বাগান মালিকরা বলছেন এবার আমের ফলন গতবারের চেয়ে ভালো হয়েছে। নওগাঁ থেকে MR রকের রিপোর্ট। রাজশাহীর পর নওগাঁর আম বাগানগুলো থেকে আম পাড়া শুরু হয়েছে। জেলার পোরশা উপজেলার বাগানগুলোতে প্রথম পর্যায়ে গোপালভোগ জাতের আম নামানো হচ্ছে। মৌসুমের শুরুতে শিলাবৃষ্টি ও ঝড়ে আমের কিছুটা ক্ষতি হলেও পরবর্তীতে বড় কোনো দুর্যোগ না হওয়ায় এবার আমের ফলন ভালো হয়েছে। বাগান মালিকরা বলছেন গেল বছরের চেয়ে এবার শুধু ফলনই নয়, আমের আকারও ভালো হয়েছে, ফলে ভালো দাম পাচ্ছেন তারা। সাইজ ভালো, পোকামাকড় নাই, ব্যাপারীরাও দাম ভালো দিচ্ছে। এবার গোপালভোগ, গুটি, খিরসা, ন্যাংড়া, ফজলি, আশিনা এই আমগুলো ভালো হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে আম কিনতে ব্যাপারীরা আসতে শুরু করেছেন এসব বাগানে। গেল বছরের চেয়ে এবার গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগর জাতের আমের বাজার বেশ চড়া বলছেন ব্যাপারীরা। তুলনামূলক আমের বাজারটা এবার ভালো আছে, দামেও যথেষ্ট ভালো পাচ্ছি আমরা। গত বছর আমরা প্রায় 10 থেকে 15 কোটি টাকার আম বেচা কিনা করছি, এবার আমাদের প্রায় 30 কোটির কাছাকাছি টাকার আম বেচা কিনা হবে। গোপালভোগের পর পরবর্তীতে পর্যায়ক্রমে হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি জাতের আম পাড়ার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন। কৃষি বিভাগ বলছে এবার পরিপক্ক আম বাজারজাত করার জন্য বাগানগুলোতে কড়া নজরদারি করা হচ্ছে। 6 জুন থেকে ল্যাংড়া আম এবং 15 জুন থেকে ফজলি আম, 20 জুন থেকে আম্রপালি এবং 1 জুলাই থেকে এখানে আশ্বিনা আম পাড়া শুরু হবে। পূর্ব থেকেই আম পাড়ার তারিখ নির্ধারণ করে দেওয়ায় বাগানিরা বাগান থেকে আম পাড়েনি। কেমিক্যাল দিয়ে যেমন কার্বাইড এই জাতীয় কোনো কিছু দিয়ে আম পাকানোর চেষ্টা করে,
তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোড করা হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁয় 14,500 হেক্টর জমির বাগান থেকে 1.5 লাখ মেট্রিক টন আমের উৎপাদন আশা করছে কৃষি বিভাগ, যা গেল বছরের চেয়ে 20,000 মেট্রিক টন বেশি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এবার প্রবাসের খবর। রমজানে পরিবার পরিজন কিংবা বন্ধুদের নিয়ে একসঙ্গে ইফতার করা মুসলমানদের ঐতিহ্য, কিন্তু যারা পরিবার ছেড়ে প্রবাসে আছেন, কেমন যাচ্ছে তাদের ইফতার? ব্রিটেনের বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতে বেশ কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্টে দেশীয় ইফতার সামগ্রীর পসরা সাজানো হয়েছে। এসব খাবারের স্বাদ নিতে রেস্টুরেন্টে ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন থেকে আরো জানাচ্ছেন শোয়েব কবির। রমজানের পুরো মাস জুড়ে ইফতারের আগ মুহূর্তে পূর্ব লন্ডনের হোয়াইট টেবল এলাকার রেস্টুরেন্টগুলোতে বাহারি দেশীয় ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। হরেক রকম এই ইফতার সামগ্রীর আয়োজন দেখে কিছুটা হলেও মনে হবে ঢাকার ইফতার ঐতিহ্যের প্রাণকেন্দ্র চকবাজার। ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ে বেচা কেনা। দেশীয় স্বাদের ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বিরিয়ানি, হালিম, জিলেপি সহ সবকিছুই পাওয়া যায় এখানে। রেগুলার কাস্টমার পেয়ে আমরা খুবই আনন্দিত হই এবং কাস্টমার অলওয়েজ খুবই হ্যাপি, এবং আমাদের প্রচুর টেকওয়ে যায়, ক্যাটারিং যায় এবং অলওয়েজ আমাদের হাউসটা ফুল থাকে। স্পেশালি আমাদের খাবারের বিশেষত্ব হচ্ছে এগুলো ফ্রেশ এবং হেলদি ফুড। কর্মব্যস্ততার কারণে প্রায় অনেকেই বাসায় ইফতার তৈরি করতে পারেন না, আর তাই দেশীয় আমেজে ইফতার করতে এসে এসব রেস্টুরেন্টে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে যেভাবে এই সুস্বাদু খাদ্যটা আছে এখানে তো মনে এটা মিলে না, তবুও এখানে যা পাই আমরা দেশের মতোই আমরা মনে করি। ছোটবেলা থেকে দেশে এগুলো খেয়ে আমরা অভ্যস্ত, তাই এখানে আসছি আমরা এগুলো কিনে নিয়ে। এতদিন পর্যন্ত আমরা ইফতারের যে সামগ্রীগুলো বাসায় সময়ের অভাবে বানাতে পারি নাই, এখন আমরা এখানে দোকান থেকে কিনতে পারতেছি। কেউ বা আবার পরিবার, আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে আসেন একসঙ্গে ইফতার করতে। বাংলাদেশের মতোই পূর্ব লন্ডনের হোয়াইট টেবলের দোকানগুলোতে থরে থরে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে ইফতার সামগ্রী। দেশ থেকে 100 মাইল দূরে থাকলেও এখানকার বাঙালিরা এসব ইফতার সামগ্রী দিয়ে বাংলাদেশের স্বাদ 16 কলায় পূর্ণ করছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে লন্ডনের মতো বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত ও মালয়েশিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলায় প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন সহ সেখানে বসবাসরত প্রবাসীরা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান অতিথিরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি রিয়াদ মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। আয়োজনে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ অনেকে অংশ নেন। এদিকে আরব আমিরাতে দুবাইয়ে গাউসিয়া কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের সভাপতি সহ অনেকে অংশ নেন। পরে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র রমজান উপলক্ষে মালয়েশিয়ার দাউদকান্দি মেঘনাথ ইউথ কমিউনিটির উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। রোববার রাজধানী কুয়ালালামপুরের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত মাহফিলে বিভিন্ন সংগঠনের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এদিকে কুয়েতে আল জাহারা মহানগর যুবদল কর্তৃক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। উৎফর কবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে মাদকের নিয়ন্ত্রণে 45 প্রভাবশালী ব্যক্তি ও পুলিশ। কাউকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সারা দেশে গুলিতে নিহত 11, আটক 7 শতাধিক। ঈদ সামনে রেখে রাজধানীতে তৎপর অজ্ঞান পার্টি, আটক 61। ইফতারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে হাতে নিত সর্বস্ব, ব্রিফিং এর ডিবি। গোয়াল ঘরে তৈরি হচ্ছে সেমাই। কামরাঙ্গীর চরে 6টি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা। রায়ের বাজারে খাবারে রং মেশানোয় 5 জনকে কারাদণ্ড। ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক, নমুনা দিতে হবে অভিযোগের 48 ঘন্টার মধ্যে। যে কোনো থানায় মামলা নেয়ার নির্দেশ। এবং সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন আরো 40 নারী গৃহকর্মী, বর্ণনা দিলেন অমানসিক নির্যাতনের।
এই ছিল প্রবাসী সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 1622 নাম্বারে। যে কোনো বাংলালিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1622 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।